আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ রেজল করিম। আজকে আপনাদের সাথে আলোচনা করব পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ উপমহাদেশে ব্রিটিশ শাসন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের এই অঞ্চল বাংলা তথা ভারতবর্ষ কৃষি সমৃদ্ধ একটি অঞ্চল ছিল। আমরা আমাদের দাদা দাদি মা বাবার কাছে আমরা শুনেছি আমাদের এই অঞ্চলে গোলা ভরা ধান ছিল, নদী ভরা মাছ ছিল এবং মাঠ ভরা ফসল ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই অঞ্চলটি খুবই সমৃদ্ধ ছিল এবং আমরা জানি সুলতানি আমলে কিংবা এর পরবর্তী সময়ে পুরো বিশ্বের প্রায় 17% জিডিপি শুধু আমাদের বাংলা অঞ্চল থেকে কি উৎপাদিত হতো। সেই ধারাবাহিকতায় এই অঞ্চল নিয়ে বিশ্বের যে পরাশক্তিগুলো ছিল কিংবা সাম্রাজ্যবাদী যেই শক্তিগুলো ছিল তাদের নজর সবসময় আমাদের এই অঞ্চলগুলোর মধ্যে ছিল। কিন্তু আজকের টপিকটা একটু ব্যতিক্রম। টপিকটা হচ্ছে কিরকম যে আমাদের উপমহাদেশে ব্রিটিশ শাসন। আমাদের এই অঞ্চলের মধ্যে সর্বপ্রথম যারা আসে তারা হচ্ছে পর্তুগিজ জাতি, বর্তমান পর্তুগালের অধিবাসী। মানে এই অঞ্চলে সর্বপ্রথম আসে পর্তুগিজ নাগরিক ভাস্কো দা গামা। আপনার 1498 সালের 27শে মে তিনি আপনার ভারতবর্ষে আসেন। ভাস্কো দা গামা তিনি আপনার পর্তুগাল হয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরূপ দিয়ে ভারতের কালিকট বন্দরে এসে তিনি পণ্য নিয়ে এই উপমহাদেশে প্রথম পৌঁছায়। মানে আমাদের ভারতবর্ষে ইউরোপিয়ান নাগরিকদের মধ্যে তিনি সমুদ্র পথে প্রথম আমাদের এই ভারতবর্ষে তিনি এসেছিলেন। তার পরবর্তীতে ধারাবাহিকতায় পর্তুগিজদের পরে ডাচ, ওলান্দাজ, ফরাসি এবং ইংরেজরা আমাদের এই দেশে এসেছিল। আমরা আর এই দিকে না যাই, আমরা এই দিকে না গিয়ে আমরা সরাসরি ব্রিটিশ শাসন নিয়ে কিংবা ব্রিটিশরা আমাদের এই দেশে কিভাবে এসেছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি ব্রিটিশরা যখন আমাদের দেশে এসেছিল তার আগে তাদের দেশে কয়েকটা কাজ করেছিল। কিরকম কাজ করেছিল? প্রথমত তারা 218 জন সদস্য নিয়ে একটি বণিক সংঘ গঠন করেন। এই সংঘটির নাম আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু তার একটা বড় একটা নাম আছে, বাট আমরা কি শুধু সংক্ষিপ্ত নামটা জানি। এই বণিক সংঘের নাম ছিল দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিয়ান্স। মানে যা পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে সারা বিশ্বে পরিচিতি পায়, মানে আমাদের বাংলা অঞ্চলে আর কি। এবং আপনারা একটা জিনিস জানলে খুবই আশ্চর্য হবেন, এই বণিক সংঘের মধ্যে স্বয়ং প্রথম এলিজাবেথ মানে ইংল্যান্ডের রানীও এটার মধ্যে তিনি শেয়ার ছিলেন। তার পরবর্তীতে 1600 সালে মানে এটা আপনার গঠন হওয়ার 1 বছর পরে তারা 1600 সালের দিকে তারা ব্রিটিশ রাজার কাছে এবং প্রথম এলিজাবেথের কাছে তারা এটার জন্য সার্টিফিকেট তারা লাভ করে, মানে তারা স্বীকৃতি পায় এবং তারা 15 বছরের জন্য তারা এই স্বীকৃতিটা পেয়েছিল। তার পরবর্তীতে তারা কি করে আপনার ভারতের মধ্যে তারা আগমন করে। 1600 সালের ব্রিটিশ রাজা জেমসের সুপারিশপত্র নিয়ে ইংরেজ বণিকরা সম্রাট আকবরের সাথে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে 1608 সালে কিংসের নেতৃত্বে জেমসের সুপারিশপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের সাথে তারা সাক্ষাৎ করেন এবং ভারতবর্ষে তারা ব্যবসা বাণিজ্য করার অনুমতি পান এবং তার অনুমতিতে 1612 খ্রিস্টাব্দে তারা সুরাটের মধ্যে বাণিজ্য করার জন্য কোটি স্থাপন করেন। সেই ধারাবাহিকতায় ব্রিটিশরা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্যে যাত্রা শুরু করে। এখানে ইন্টারেস্টিং একটা বিষয়, মানে এই ইংরেজরা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা মূলত এই দেশে এসেছিল মানে ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু তারা তাদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা আস্তে আস্তে এই দেশের শাসন ব্যবস্থা কক্ষীকৃত করতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারা 1612 সালে যখন তারা ভারতবর্ষের সুরাটের মধ্যে তারা কুটি স্থাপন করে, তার পরবর্তীতে তারা সম্রাট শাহজাহানের আমল আসার পরে তারা মানে বাংলার দিকে তারা নজর দেয়। মানে 1633 সালে তারা বাংলা বাণিজ্যের অনুমতি লাভ করে, মানে বালেশ্বর এবং হরিপুরে তারা কুটি স্থাপন করে। দেন তারপরে আস্তে আস্তে তারা মানে উড়িষ্যার দিকে পৌঁছায়। উড়িষ্যার দিকে পৌঁছালে তারা বাংলার মধ্যে মানে একই সালে মানে 1633 সালে তারা বাংলায় বাণিজ্য করার অনুমতি লাভ করে। নেক্সট। আচ্ছা,
আহ, যখন তারা বাংলায় বাণিজ্য করার কি সুবিধা পায়, পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্য কি তারা তৎকালীন সময়ে বাণিজ্য করতে থাকে, তখন তাদের মানে কোম্পানি কি আস্তে আস্তে খুবই আর্থিকভাবে শক্তিশালী হয় এবং হচ্ছে তারা বিভিন্ন রাজ্যে কিংবা বিভিন্ন প্রদেশে মানে হচ্ছে শাসন কার্যের মধ্যে কি তারা আস্তে আস্তে প্রভাব বিস্তার শুরু করে। তখন তার পরবর্তীতে তারা কি মানে হুগলি নদীর তীরে মানে একটা দুর্গ স্থাপন করতে চাচ্ছিল কিংবা একটা কুটি। তখন হচ্ছে আহ বাংলায় যিনি হচ্ছে ছিলেন মানে শায়েস্তা খান, তিনি হচ্ছে কি এটাকে নাকচ করে দেন যে হচ্ছে কি না, আপনাদেরকে এখানে কি কুটি স্থাপন করতে দেয়া যাবে না। তখন তারা কি করে মানে মুঘল বাহিনীর সাথে কি তারা যুদ্ধ করতে কি তারা ঝাঁপিয়ে পড়ে। মানে কত বড় সাহস, মানে আমার দেশে আসছে আবার কি আমার দেশের সেনাবাহিনীর বিপক্ষে কি তারা যুদ্ধে নেমে যায়। তখন হচ্ছে কি মানে তখনও পর্যন্ত সম্রাট আওরঙ্গজেবের কি শাসন আমল চলতেছিল, তখন পর্যন্ত কি মুঘল বাহিনী স্ট্রং ছিল। তখন হচ্ছে কি মানে ইংরেজরা কি পরাজিত হয়, মানে পরাজিত হওয়ার পরের মধ্যে কি তারা সীমাবদ্ধ থাকে নাই, তারা কি করে এর পরবর্তী সময়ে কি করে তারা চট্টগ্রামের মধ্যে কি আক্রমণ করে। মানে তারা যত জায়গার মধ্যে মানে হচ্ছে আক্রমণ করছে, মুঘল বাহিনীর সাথে কি তারা পেরে উঠতে পারে নাই। তখন সম্রাট আওরঙ্গজেবের যে হচ্ছে বাংলার সুবাদার ছিলেন শায়েস্তা খান, তিনি কি তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করেন। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং একটা জায়গা যে আমরা কি মানে তারা যখন হচ্ছে 1757 সালে মানে তারা কি আস্তে আস্তে আমাদের দেশটি দখল করতে শুরু করে, মানে আমাদের দেশে শাসন ব্যবস্থা পরোক্ষ মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ পক্ষে কি ইংরেজদের হাতে চলে যায়। কিন্তু দেখেন এর আগেও কি একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কি ইংরেজদেরকে বিতাড়িত করেছিল। শায়েস্তা খান যখন বিতাড়িত করে তখন কি একটা কিন্তু থেকে যায়। দেখেন এর কিন্তু কি আর 50 বছর পর মানে 1757 সালের দিকে কি যখন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ বাহিনীর কাছে কি মানে পরাজিত হয়, তখন হচ্ছে কি হয় যে কি মানে বাংলার স্বাধীনতা অস্ত্র কি নিভে যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ দিক দিয়ে কি মানে বাংলা শাসন ব্যবস্থা কি বাংলা এবং তথা ভারতবর্ষের শাসন ব্যবস্থা কি আপনার ইংরেজদের হাতে চলে যায়। দেখেন আপনার 1686 সালে তখন কি ইংরেজদেরকে অলরেডি বিতাড়িত করে দিছে, কিন্তু তারপরও কি একটা কিন্তু থেকে যায় কিন্তু এখানে, মানে কিন্তুটা কিরকম, যখন তাদেরকে বিতাড়িত করে বাংলার ব্যবসা বাণিজ্যের মধ্যে কি তখন দশ নামা পড়ে। তখন হচ্ছে মানে সম্রাটও কি এখান থেকে ভালো শুল্ক কি তারা পাচ্ছে না, মানে বাংলার মানুষও কি আবার বলতেছে কি তাদেরকে আবার ফিরিয়ে আনো। মানে কাহিনীটা কি এরকম, মানে বর্তমানে যদি আমরা যদি দেখি মানে বাংলাদেশে এরকম কিছু কোম্পানি আছে যাদেরকে মানে যারা হচ্ছে কি আপনার বাংলাদেশের মানুষের পকেট কাটতেছে প্রচুর, বাট হচ্ছে এদেরকে যদি আপনি ব্যান করে দেন এখন, তখন কি মানে একটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে কি একটা অস্থিরতা শুরু হয়ে যাবে। সেম ভাবে তখনও কি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যখন তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করে দেয়, তখন হচ্ছে কি মানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মধ্যে কি একটা মানে রাজস্বের মধ্যে কি একটা ঘাটতি চলে আসে। তখন সেই জন্য কি আবার মানে বাংলার যারা হচ্ছে স্থানীয় মানে হচ্ছে আপনার ইয়ে ছিল বণিক ছিল, তাদের অনুরোধে কি আবার সম্রাট আবার তাদেরকে ফিরিয়ে আনতে বাধ্য হয় এবং তাদের সাথে 1690 সালে একটা সন্ধি চুক্তি করে। সেই সন্ধি চুক্তির মধ্যে তারা মাত্র 3000 টাকার বিনিময়ে পুরা ভারতবর্ষে বিনামূল্যে কি বাণিজ্য করার অধিকার পায়। মানে হচ্ছে এখানে কি মানে 3000 টাকা শুল্কের বিনিময়ে তারা কি পুরা ভারতবর্ষে বাণিজ্য করার অধিকার পায় আর কি। এবং পাশাপাশি তাদের কি এই সন্ধির মধ্যে কি তারা যে যুদ্ধ করছিল যুদ্ধের ক্ষতিপূরণ কি তাদেরকে দিতে হয়েছিল। 1690 সালের সন্ধি চুক্তির পর বাংলার তখন সুবেদার ছিল শাহজাদা আজিমউদ্দিন, তার আমলে হচ্ছে ইংরেজরা সবচেয়ে বেশি কি সুযোগ সুবিধা পায়। মানে তার আমলে কি হয়েছিল যে মানে সুতানটি কলকাতা এবং গোবিন্দপুর তিনটি গ্রাম ইংরেজরা মাত্র 1200 টাকায় কি তারা এই গ্রামগুলো কি তারা অধিকার করে মানে পায় আর কি। তখন এই 1200 টাকার যে তারা নগরীগুলো পেয়েছিল, পরবর্তীতে কি ইংরেজদের কোম্পানির সবচেয়ে শক্তিশালী একটা স্পোর্টে কি এটা পরিণত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন জব চার নামক একজন কি আপনার কর্মকর্তা, তিনি হচ্ছে কি কলকাতা নগরে ভিত্তি স্থাপন করেন। জব চার কি আপনার কলকাতা নগরে ভিত্তি স্থাপন করেন এবং কলকাতাকে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় পরিণত হয়। এবং হচ্ছে এর পরবর্তীতে আরো একটা ইন্টারেস্টেড একটা ঘটনা, যখন হচ্ছে কি 1690 সালের পরবর্তী সময়ে মানে সন্ধি চুক্তির মাধ্যমে কি তারা এই দেশে আবার ফিরে আসে এবং হচ্ছে কি তারা কি আবার সুযোগ সুবিধা পেতে শুরু করে।
এর পরবর্তী সময়ে মুঘলদের আওরঙ্গজেব পর্যন্ত কি মানে মুঘল শাসকরা কি স্ট্রং ছিল। এর পরবর্তীতে যারা আসছে তারা কি খুবই দুর্বল প্রকৃতির। তার মধ্যে হচ্ছে আমি আপনাদের সামনে একটা বলবো, নাম বলবো, সম্রাট ফররুখ শিওর। মানে তাকে আমার গালি দেওয়ার ইচ্ছা হয়, মানে এই দেশের নাগরিক হিসাবে আর কি। সম্রাট উনি কি করে, উনি যখন হচ্ছে অসুস্থ হন আর কি, তাকে মানে তার চিকিৎসার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন চিকিৎসক আসে, তার নাম হচ্ছে সার্জন উইলিয়াম হ্যামিল্টন আর কি। উনি যখন হচ্ছে আসে তখন হচ্ছে কি মানে ফররুখ শিওরকে সুস্থ করে তোলে। সুস্থ করার প্রতিদানে তিনি হচ্ছে কি মানে একবারে দেশটাকে কি একবারে রোশানলে একবারে ঢেলে দিল। মানে কি সব চলে গেল। সম্রাট আওরঙ্গজেবের পরে মুঘল যারা শাসক ছিল তারা কি বেশিরভাগ কি দুর্বল চিত্তের ছিল, অযোগ্য এবং হচ্ছে বিলাসপ্রিয়। মুঘল শাসকদের মধ্যে সবচেয়ে বেশি যদি ক্ষতি করে থাকে এবং হচ্ছে ইংরেজদেরকে যদি সুবিধা দিয়ে থাকে, তিনি হচ্ছে কি সম্রাট ফররুখ শিওর। তার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। তিনি কি অসুস্থ হন। একটা মানুষের ক্ষেত্রে কি সুস্থ অসুস্থতা জীবন মৃত্যু কি থাকবেই। মানে তিনি যেই কাজটা করছে মানে বাংলার মানুষ তথা ভারতবর্ষকে কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। তাকে হচ্ছে সুস্থ করেন, মানে হচ্ছে তিনি যখন অসুস্থ হন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন চিকিৎসক সার্জন হ্যামিল্টন তাকে কি চিকিৎসা করে সুস্থ করেন। মানে সুস্থতার প্রতিদান স্বরূপ তিনি কি করেন, মাত্র ৩,০০০ টাকায়, মাত্র ৩,০০০ টাকায় কি পুরো ভারতবর্ষে কি তাদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার কি সুযোগ সুবিধা দেন। দ্বিতীয় সুযোগ সুবিধা হচ্ছে তাদের যদি কোনো পণ্য যদি ডাকাতি হয় কিংবা চুরি হয়, তিনি কি এটা বের করে দিবেন, অথবা যদি না বের করে দিতে পারেন সমমূল্যের কি ক্ষতিপূরণ দিবেন। তারপরে হচ্ছে আরো কি করছে, কলকাতার আশেপাশে প্রায় 38টি গ্রাম কি তিনি তাদেরকে জমিদারি দিয়ে দেন। তারা কি তাদের মতো এখান থেকে শাসন করার কি একটা অধিকার পেয়ে যায়। এবং আরো একটা জিনিস কি করছে তিনি, কোম্পানির মধ্যে যারা লোক থাকবে মানে হচ্ছে কোম্পানি যারা কর্মচারী থাকবে, এই কর্মচারীদের বিচারের একমাত্র উত্তরাধিকারী হয়েছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে আপনি দেখেন এটা কিরকম একটা জিনিস হয়ে গেল না। আমার দেশে আসলা এবং আমার দেশে তুমি ব্যবসা বাণিজ্য করবা বিদায়, মানে তোমার আন্ডারে যত লোক থাকবে এর বিচারের দায়িত্ব তোমার, মানে এরকম একটা অবস্থা করলো আর কি। তাহলে দেখেন মানে উনি সম্রাট বিদায় কি, উনি সম্রাট বিদায় সবগুলো কি তিনি যেভাবে মন চাইছে প্রতিদান স্বরূপ কি সেগুলো তিনি দিয়ে দিছে। এর ফলে কি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি কিংবা হচ্ছে অর্থনৈতিক অবস্থা আরো কি বৃদ্ধি পেতে থাকে এবং হচ্ছে এই দেশের যে ছোট ছোট রাজ্যগুলো ছিল তাদের কি প্রতিবৃত্তি কি আরো বৃদ্ধি পেতে থাকে। 1746 সালের দিকে বাংলা, বিহার এবং ওড়িশার নবাব ছিলেন, মানে স্বাধীন নবাব ছিলেন আলীবর্দী। তিনি যখন মানে বৃদ্ধ অবস্থায় তখন তার প্রাসাদ নিয়ে কি ষড়যন্ত্র শুরু হয়ে যায় এবং তার আমলেও কি ইংরেজরা প্রচুর সুযোগ সুবিধা পায় এবং তার বৃদ্ধ অবস্থার সময় একটা প্রাসাদ ষড়যন্ত্র যখন শুরু হয়ে যায় তখন ইংরেজরা কি এখানে আগুনে ঘিটালেন, এরকম একটা অবস্থা। তখন আলীবর্দীকা তিনি মনে করেন তার যেহেতু কোনো ছেলে সন্তান ছিল না, তার নাতি হিসাবে মেয়ের ঘরের ছেলে মানে ছোট মেয়ের ছেলে হিসাবে নবাব সিরাজউদ্দৌলাকে কি তিনি তার পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেন। যখন আলীবর্দী খান মৃত্যু হয় তখন কি নবাব সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে কি আরোহণ করেন। কিন্তু তার এই সিংহাসনে আরোহণ কি তার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা কি এটাকে ভালোভাবে মেনে নিতে পারে নাই। তার মধ্যে ছিল কি মির্জাফর সহ কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা তাকে কিভাবে ক্ষমতা থেকে কি পদচ্যুত করবে, তারা কি সবসময় এই দান্দায় থাকতো। তখন এর আবার পাশাপাশি তো ইংরেজরা তো ছিলই, মানে বাংলার তখন একটা নিয়ম ছিল বণিক শ্রেণী যারা থাকবে মানে ইংরেজ ফরাসি কিংবা আরো যারা যারা ছিল তাদের নিয়ম হচ্ছে নতুন রাজাকে উপটকন পাঠাবে এবং হচ্ছে কি তাদেরকে সম্মান প্রদর্শন করবে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলা সিংহাসনে অধিষ্ঠিত হয় তখন কি তাকে ইংরেজরা কি আপনার এই উপটকন গুলো পাঠায় না কিংবা তার প্রতি আনুগত্য প্রকাশ করেনি, বরঞ্চ তাকে কি তোয়াক্কা করে কলকাতা নগরীর মধ্যে তারা দুর্গ নির্মাণ শুরু করে। তখন তারই পরিপ্রেক্ষিতে নবাব সিরাজউদ্দৌলা 4 জুন কাশিম বাজার এবং হচ্ছে 20 জুন মানে 1756 সালে তিনি কি করে এই অঞ্চলগুলো দখল করেন। মানিকচাঁদ নামক এক কর্মকর্তাকে কি তিনি এখানে তাকে দিয়ে আসে। তখন তাকে এই অঞ্চলে দিয়ে আসলে তার মানে তিনি কি ছিলেন মানে মির্জাফরের কি একজন
সহযোগী লোক, মানে মানুষ হিসাবে কি এরকম সুবিধা ছিল না। তিনি কি করেন, তার নিষ্ক্রিয়তার সুযোগে ইংরেজরা আবার পরবর্তী সময় কি করে, এখানে কি আবার আক্রমণ করে। আক্রমণ করার পরবর্তীতে ইংরেজরা কি এই ফোর্ট উইলিয়াম দুর্গকে কি তার আরো শক্তিশালী করে। তার পরবর্তীতে আমরা যদি যাই, আসলে এই শর্ট ক্লাসটাকে যদি আমরা যদি বেশি সময় নিয়ে নিই তাহলে আপনাদের কি ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমরা কি একটু সংক্ষিপ্ত আগাবো। তারপরে যদি দেখি ফোর্ট উইলিয়াম দুর্গকে কি ইংরেজরা আরো শক্তিশালী করে, এবং এর পরবর্তী ঘটনা হচ্ছে মির্জাফর সহ মির্জাফর, অমিচাঁদ, রাজবল্লভ, দেন হচ্ছে গসিটি বেগমরা হচ্ছে কি তারা একটা মিটিং করে। এই মিটিং এর মধ্যে কি যে নবাব সিরাজউদ্দৌলাকে কি সিংহাসনচ্যুত করবে এবং মির্জাফরকে কি সিংহাসনের মধ্যে বসাবে। তখন এটা কি নবাব সিরাজউদ্দৌলাকে কোনোভাবে জেনে যায়, জেনে যাওয়ার পর কি করছে, মির্জাফরকে কি তাকে প্রধান সেনাপতির পদ থেকে বরখাস্ত করছে। দেন হচ্ছে কি করলো, বরখাস্ত করার পর আবার নবাব সিরাজউদ্দৌলা তখন কি চতুর্মুখী কি একটি ষড়যন্ত্রের মধ্যে কি তিনি যাচ্ছিল। তার পরবর্তীতে তার যারা মন্ত্রী পরিষদের লোক ছিল তাকে কি আবার তাদের পরামর্শে, মানে কোরআন শপথ ছোঁয়ার বিনিময়ে আবার কি তাকে সেনাপতি পদে আবার নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরকে ফিরিয়ে আনেন। এর পরবর্তী সময়ে মির্জাফরকে কি শপথে ফিরিয়ে আনলে 1756 সালের 23 জুন লর্ড ক্লাইভ কি করে মুর্শিদাবাদে কি সে কি বিশাল বাহিনী নিয়ে নবাবের বিরুদ্ধে কি তিনি আসেন। তখন নবাবকে তা প্রতিরোধ করার জন্য পলাশীর প্রান্তরে কি তিনি আবার যান। তারও কি প্রায় 50,000-এর বাহিনী নিয়ে কি তিনি ইংরেজদের বিরুদ্ধে মুখোমুখি করেন। তখন হচ্ছে কি হয়, নবাবের পক্ষে ছিল মোহনলাল সহ কিছু কতিপয় কর্মকর্তা কি নবাব সিরাজের পক্ষ ছিল, কিন্তু এই নবাবের যারা প্রশাসনের মধ্যে ছিল তারা কি বেশিরভাগই হচ্ছে কি ছিল, মানে প্রতারক ছিল। তখন হচ্ছে নবাবের বাহিনীর সাহসিকতা এবং হচ্ছে মোহনলাল এবং হচ্ছে ফরাসি সৈনিকরা কি ইংরেজদেরকে পদচ্যুত করে। কিন্তু মির্জাফরের কি কুমন্ত নাই কিংবা হচ্ছে কি প্রতারণায় সে কি করে, জয়ের মুখে কি করে সে যুদ্ধবিরতির জন্য কি আহ্বান জানায় নবাবকে। যখন নবাব কি যুদ্ধবিরতিতে গেল, তখন হচ্ছে নবাবের সৈনিকরা যখন আপনার বিশ্রাম করতেছিল, তখন মির্জাফরের ইশারায় তখন কি ইংরেজ বাহিনী কি তাদের উপর আক্রমণ করে। তখন হচ্ছে কি নবাবের বাহিনী কি ইংরেজদের কাছে পরাজিত হয় এবং কি নবাব সেখান থেকে পলায়ন করে। পলায়ন করার পর মির্জাফরের ছেলে মিরন কি করছে, নবাবকে কি বন্দি করে ফেলছে এবং মিরন মোহাম্মদ বেগ নামে একজন লোক দ্বারা কি তাকে হত্যা করে। এবং মোহাম্মদ বেগ কি ছিল, নবাবের খুবই কাছের একজন মানুষ। নবাব সিরাজউদ্দৌলা কি মোহাম্মদ বেগের দ্বারা কি যখন হত্যার শিকার হয়, তখন ইংরেজরা কি করে, নবাব সিরাজউদ্দৌলার মানে মৃত্যুর পর তখন বাংলার সিংহাসনের মধ্যে কি লর্ড ক্লাইভের সহযোগিতায় আসীন হন কে মির্জাফর। এবং মির্জাফরের সাথে কি ইংরেজদের একটা গোপন চুক্তি ছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন মির্জাফর যদি ক্ষমতায় আসে তখন কি করবে, 24 পরগনা নামের যে একটা জেলা সেটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিতে হবে। তখন সে অনুযায়ী কি তিনি দিয়ে দেন এবং হচ্ছে আরো যত গোপন চুক্তি ছিল সেগুলো কি দেয়। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা ইংরেজদের চাহিদা মতো যখন মির্জাফরও কি হচ্ছিল না, তারা কি করে আবার 1759 সালের দিকে কি ওলন্দাজদের সাথে ইংরেজদেরকে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে ইংরেজরা জয়লাভ করে। তারা জানতে পারে যে কি মির্জাফর কি তাদেরকে তলে তলে সহযোগিতা করছে। পাশাপাশি আপনার ইংরেজদের যে হচ্ছে স্বার্থ কিংবা হচ্ছে তাদের যে চাহিদা সেটাকে মির্জাফর পূরণ করতে পারতেছিল না। তার পরবর্তীতে কি করে, মির্জাফরের জামাতা মীর কাসিমকে কি করে তারা সিংহাসনের মধ্যে আরোহণ করে এবং নিজেদের ক্ষমতা বলে মির্জাফরকে তারা কি পদচ্যুত করে। এবং পরবর্তীতে মীর কাসিমও কি করে, তার সাথে যে গোপন চুক্তি হয়েছিল মেদিনীপুর, বর্ধমান এবং হচ্ছে চট্টগ্রাম 3টি জেলার কি জমিদারি কি তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেন। কিন্তু মির্জাফর এবং হচ্ছে মীর কাসিমের মধ্যে একটা কি পার্থক্য ছিল। মীর কাসিম হচ্ছে সে গোপনে চুক্তি করলেও তার মধ্যে কি স্বাধীনতা একটা ভাব ছিল। সে আপনার তার যে গোপন চুক্তিগুলো ছিল সেগুলো পূরণ করে। ইংরেজরা যখন বাংলার প্রতি বেশি জুলুম করতেছিল সেগুলোকে সে তার প্রতিকার চাই। যখন সে প্রতিকার চাই তখন হচ্ছে কি ব্রিটিশ মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা তার পিছনে লেগে যায়। তখন হচ্ছে 1763 সালের দিকে কি মানে আপনার মুর্শিদাবাদ সহ কিছু স্থানে কি ওর সাথে যুদ্ধ হয়। তখন মীর কাসিম পরাজিত হয়ে অযোধ্যার মধ্যে কি তিনি পলায়ন করেন।
পলায়ন করার পর তিনি কি করেন, আপনার অযোধ্যার যে হচ্ছে শাসক ছিল সুজাতুল্লাহ, দেন হচ্ছে আপনার মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমের সাথে কি ইংরেজ বিরোধী একটা চুক্তিতে যায়, মানে কি মানে তাদের বিরুদ্ধে কি একটা সম্মিলিত বাহিনী গড়ে তোলে যে কি তাদের সাথে যুদ্ধ করবে এবং এই দেশ থেকে কি ইংরেজদেরকে বিতাড়িত করবে। মানে তাদের যুদ্ধটাকে বলা হয় কি বক্সারের যুদ্ধ। মানে তার আগে কিছু কথা বলি, মীর কাসিম যখন হচ্ছে পলায়ন করে তার পরবর্তী সময়ে আবার মীর জাফরকে কি ক্ষমতার মধ্যে বসায়, তখন হচ্ছে ওইদিকে মীর কাসিম কি করে সম্মিলিত বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে কি যুদ্ধ করতে আসে। সেই যুদ্ধের মধ্যে কি তারা পরাজিত হয়। পরাজিত হলে পলাশির যে যুদ্ধ ছিল 1757 সালে, সেই যুদ্ধের মধ্যে কি বাংলার কি স্বাধীনতার অস্ত্র নেমে গিয়েছিল। কিন্তু বক্সারের যুদ্ধের ফলে শুধু বাংলা নয়, পুরো ভারতবর্ষের মধ্যে কি ইংরেজের আধিপত্য বাড়তে শুরু করে। এবং হচ্ছে এইটার কারণে কি মানে বক্সার যুদ্ধের ফলাফলে কি ইংরেজরা আস্তে আস্তে কি পুরো ভারতবর্ষের শাসনের মধ্যে কি কক্ষিগত করতে থাকে। আচ্ছা, আমরা যদি আরেকটু যাই, তখন দেখেন হচ্ছে কি মির্জাফর হচ্ছে কি 1 বছর পরে মৃত্যুবরণ করলে তখন তার নাবালক ছেলে নজিমুদ্দৌলাকে কি সিংহাসনের মধ্যে বসায় এবং হচ্ছে কি তাকে অপমানজনক একটা চুক্তির মাধ্যমে কি এই সিংহাসনে বসায়। এবং মানে সে কি একটা নামমাত্র একটা কি শাসক, মানে তার যে বাবা মির্জাফর সেই কি নামমাত্র একটা পুতুল ছিল, মানে ক্লাইভের গর্দভ বলা হতো কি মির্জাফরকে, আর তার ছেলে তো কি নাবালক, মানে তাকে কি যেভাবে খুশি সেভাবে কি ইংরেজরা লুটপাট করেছে। বক্সার যুদ্ধের ফলাফলে আহ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে কি হয় চুক্তিবদ্ধ হয় আর কি, মানে দ্বিতীয় শাহ আলম কি যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিল, কিন্তু মীর কাসিম এবং হচ্ছে সুজাদুল্লাহরা কি তারা পলায়ন করে। হ্যাঁ, সেই জায়গা থেকে বাংলা, উড়িষ্যা এবং হচ্ছে এলাহাবাদ সহ কি এইসব অঞ্চলের কি দেওয়ানি কি তারা ইংরেজদেরকে কি দিতে বাধ্য হয়। পাশাপাশি লর্ড ক্লাইভ কি আবার দ্বিতীয় পর্যায়ে কি তারা ভারতবর্ষে আসে যখন, তখন কি একটা দ্বৈত শাসন কি শুরু হয়ে যায় এবং তারা সুজাদুল্লাহকে কি করে অযোধ্যার যে শাসন ক্ষমতা সেখানে গিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু 50 লক্ষ টাকা যুদ্ধক্ষেত্রের বিনিময়ে। পাশাপাশি আবার এলাহাবাদ এবং হচ্ছে কারা অঞ্চলের কি তারা আপনার আধিপত্য সেখানে বিস্তার করে এবং তার মানে কি কোম্পানিকে এখানে অধিকার দেওয়া হয় আর কি। এবং হচ্ছে দেন আস্তে আস্তে বাংলার যখন হচ্ছে কি দখল হয়ে যায় এবং পরবর্তী সময় বক্সারের যুদ্ধের পরবর্তী সময় কি করে আস্তে আস্তে ইংরেজরা এই ভারতবর্ষকে কি তারা দখল করতে থাকে। মানে এক হচ্ছে যে কি তারা দুইটা উপায়ে কি কি করে ভারতবর্ষকে দখল করে। প্রথমত হচ্ছে বাংলার মতো মানে বোম্বাই কিংবা হচ্ছে উত্তরপ্রদেশ কিংবা দিল্লির মধ্যে কি তারা সাম্রাজ্য বিস্তার করা শুরু করে। কিন্তু আবার আরেকটা পদ্ধতি হচ্ছে কি তাদের যখন ছোট ছোট যে রাজ্যগুলো ছিল সেইখানে কি করে তারা আধিপত্য বিস্তার করে, তাদেরকে কি মানে বর্গা দিয়ে দিত আর কি, মানে তাদেরকে কি শাসন ক্ষমতা দিয়ে দিত। তারা কৌশলে কি পুরো ভারতবর্ষে আস্তে আস্তে ক্ষমতা লাভ করতে শুরু করে। যখন হচ্ছে কি পরবর্তী সময় কি তারা বাংলা এবং হচ্ছে উড়িষ্যার কি দেওয়ানি লাভ করা শুরু করে, তখন 1765 সালে কি লর্ড ক্লাইভ বাংলার মধ্যে কি আবার মানে গভর্নর হিসাবে কি তারা ফিরে আসে ভারতবর্ষের মধ্যে আর কি। তখন তারা হচ্ছে কি যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করে। দ্বৈত শাসন ব্যবস্থাটা কি দ্বৈত শাসন ব্যবস্থাটা মূলত হচ্ছে নবাব কিংবা হচ্ছে মোগল সাম্রাজ্যের তাদের কাছে হচ্ছে কি মূলত থাকবে বিচার ব্যবস্থা এবং হচ্ছে কি শাসন ব্যবস্থা, আর কিন্তু অর্থ ব্যবস্থা এবং দেশ সরকার দায়িত্ব কি কোম্পানি পেয়ে যায়। এখন কোম্পানি যখন কি এটা পেয়ে যায়, সেনাবাহিনী নিয়োগের দায়িত্বটা কি এখানে আপনার কোম্পানি কি নিয়ে নেয়। মূলত এরকম একটা কাহিনী হয়ে যায়, মানে দায়িত্বহীন ক্ষমতা পায় ফেলছে কে কোম্পানি, আর হচ্ছে কি মানে ক্ষমতাহীন দায়িত্বকে পাইছে নবাব এবং হচ্ছে কি সম্রাট। যার ফলশ্রুতিতে সে বিচার বিভাগ চলে যায় হচ্ছে কি নবাবের হাতে, আর অর্থ ব্যবস্থা চলে যায় কোম্পানির হাতে। এবং এর প্রভাবে মানে ইংরেজরা তো আসছে মূলত এই দেশকে কি লুট করার জন্য কি কিংবা এই দেশের শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করার জন্য। এর ফলশ্রুতিতে তাদের কুশাসনে 1770 সালে মানে বাংলায় তখন চলতেছিল 1176 সাল, তখন তারা তাদের কুশাসনে এবং হচ্ছে কি বাংলায় কি দুর্ভিক্ষ নেমে আসে। এই দুর্ভিক্ষকে 76-এর মনন্তর বলা হয়। এবং ইংরেজদের জরিপ মতেই তখন হচ্ছে কি তৎকালীন যারা হচ্ছে ইতিহাসবিদ ছিল তারা বলেছে কি যে এই দেশে প্রায় 1/3 মানুষ কি মৃত্যুবরণ করে। এবং তখন হচ্ছে কি এতটাই খাদ্য সংকট হয়েছিল যে মানুষ গাছপালার লতা পাতা দেন হচ্ছে এমনকি মৃত মানুষের মাংস দিয়ে কি তারা জীবন ধারণ করছে। আর এই দুর্ভিক্ষটা কেন লাগছিল, এই দুর্ভিক্ষ লাগার কারণ হচ্ছে কি প্রায় 8 মাস যাবত কি বৃষ্টি হয় না, যার ফলশ্রুতিতে কি এখানে কৃষি জমিগুলো কি জঙ্গলে পরিণত হয়।
এর ফলশ্রুতিতে কি মানে খাদ্য অভাবে এখানে কি এই দুর্ভিক্ষটা লেগেছিল এবং তার ফলটা কি মানুষকে ভোগ করতে হয়েছিল। এই জন্যই আমাদের কি মানে শিক্ষা নেওয়া উচিত, মানে রাজনীতিক জড়িত নয়, বাট হচ্ছে কি রাজনৈতিক সচেতন হওয়া কি প্রত্যেকটা মানুষের দরকার। এর ফলাফল স্বরূপ আর কি মানে যখন কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতবর্ষের শাসন ব্যবস্থা কি তারা মানে এই দেশের প্রত্যেকটা সেক্টরের সমাজ কিংবা সামাজিক অবস্থা, রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয় কি তারা কুক্ষিগত করে ফেলে এবং হচ্ছে ওয়ারেন হেস্টিং নামক একজন গভর্নর এসে কি করে, তার যে নবাব ছিলেন তাকে কি অব্যাহতি প্রদান করেন, যে হচ্ছে কি আপনি 16 লক্ষ টাকার বিনিময়ে কি বার্ষিক আপনি বেতন পাবেন, জাস্ট হচ্ছে কি আপনার কি এখানে নবাব থাকার কি প্রয়োজন নেই। পরবর্তীতে কি করে তারা প্রত্যেক জেলা পর্যায়ে কালেক্টর নিয়োগদান করেন। পরবর্তীতে তার ফলশ্রুতিতে রাজনৈতিক সচেতন না হওয়ার কারণে বাংলার মানুষের উপর বিভিন্ন কিছু ট্রাম নেমে আসে। তার মধ্যে তো বললামই 70-এর দুর্ভিক্ষ এবং হচ্ছে পরবর্তীতে পাঠশালা বন্দোবস্ত, দশশালা বন্দোবস্তের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত, মানে এই দেশের কৃষকরা কি মানে একটা মরণ ফাঁদের মধ্যে পড়ে যায় এবং হচ্ছে কি করে মানে ইংল্যান্ডের মতন এক শ্রেণীর জমিদারকে কি আবির্ভাব ওই এই দেশের মধ্যে। আলটিমেটলি যদি আমরা যদি ফলাফল দেখি মানে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত ইংরেজরা বিভিন্নভাবে কি এই দেশের শাসন ক্ষমতাকে কুক্ষিগত করে এবং হচ্ছে বিভিন্ন গভর্নরদের দ্বারা কি তারা এই দেশ পরিচালিত করে, কিন্তু এর মধ্যে কি বিভিন্ন আন্দোলন সংগ্রাম গড়ে তুলে তাদের কুশাসনের বিরুদ্ধে, তার মধ্যে ফরাসি আন্দোলন কিংবা হচ্ছে অসহযোগ আন্দোলন সহ অনেকগুলো আন্দোলন। কিন্তু স্বাধীনতা আন্দোলন শুধু সিপাহী বিদ্রোহ নামক কি আন্দোলনটা যে হয়েছিল মূলত এটা ছিল কি স্বাধীনতা আন্দোলন বলা যায়। এবং এই সিপাহী বিদ্রোহের মধ্যে কি সবাই আপনার সমর্থন দিয়ে এই দেশের কৃষক শ্রেণী থেকে ধরে মানে প্রজা সহ মানে সৈনিকরা কি এটার মধ্যে সমর্থন দিয়ে যখন মানে তারপরও কি ইংরেজরা এই আন্দোলনকে কি যে কোনো ভাবে দমন করে ফেলে, তারপরও ব্রিটিশ শাসনের কি একটা ভিত্তি কেঁপে ওঠে। এই ভিত্তি যখন হচ্ছে কি তারা মানে হচ্ছে কেঁপে ওঠে, তখন ব্রিটিশ রানী এলিজাবেথ কি করে তারা কি সরাসরি এই দেশের মধ্যে শাসন ক্ষমতা চালু করে এবং 1861 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় আইন কি সেখানে পাশ হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে কি করে এই দেশের জনপ্রতিনিধি কি নিয়োগ করে, যেরকম হচ্ছে কি 1892 কিংবা হচ্ছে 1909, 1919 এবং 1935 সালে কি ধীরে ধীরে এই দেশের জনপ্রতিনিধির কি হারটা বৃদ্ধি করে। পরবর্তীতে 1947 সালে এসে লর্ড মাউন্টব্যাটেনের দ্বারা এই দেশকে কি বিভক্ত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকে এতটুকু ছিল এবং হচ্ছে পাশাপাশি এটা যেহেতু একটা সংক্ষিপ্ত ক্লাস, আপনারা বিস্তারিত জানতে আপনারা বিশেষ করে হচ্ছে আমরা যে চিরস্থায়ী ব্যবস্থা দেন হচ্ছে এরকম টপিকগুলোকে আপনারা একটু আরো বিস্তারিত পড়ে নেবেন। আমাদের ক্লাস আজকে এতটুকু ছিল এবং আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যদি ফেসবুক থেকে ক্লাসটি দেখে থাকেন আপনারা এই ভিডিও শেয়ার করবেন এবং হচ্ছে ইউটিউব থেকে যদি ক্লাসটি করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাস আপনাদের সাথে দেখা হচ্ছে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।